হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো অ্যাংলো স্যাকশন, বাট এটা একটা ডিটেল ভিডিও হবে। এর আগে একটা ভিডিও বানিয়েছি, ওটা একটা শর্ট ডেসক্রিপশন টাইপের দেওয়া আছে রিগার্ডিং দিস অ্যাংলো স্যাকশন। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা ওটা ভিজিট করে দেখতে পারো। তো এটা হবে ডিটেল ভিডিওটা। সো লেটস বিগিন। অ্যাংলো স্যাকশনদের ব্যাপারে জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে তাদের আগে ইংল্যান্ডে কারা বাস করতেন। তাদের আগে বাস করতে হলো রোমান্সরা। তো আমাদের জানতে হবে কেন রোমান্সরা ইংল্যান্ডটাকে ছেড়ে চলে গেল, উইথড্র করে নিল নিজেদেরকে। তো ব্রিটেনে সবার আগে থাকতো কেলস নামের একটা গ্রুপ। তারা কোথা থেকে ব্রিটেনে এসেছিল বা কিছু সেই সবগুলো সেভাবে জানা যায় না, কিন্তু এটা জানা যায় যে সব থেকে আগে কেলসরা বাস করতেন ইংল্যান্ডেতে। তারপরে এসছে রোমান্সরা। জুলিয়াস সিজার অনেক অ্যাট্যাক করেছিল এই ব্রিটেনেতে। তারপরে এখানে বাস করতে শুরু করলো রোমান্সরা। রোমান্সরা বেশ ভালোই রাজ করেছিল ব্রিটেনেতে, এবং তারা নিজেদের সাথে নিয়ে এসেছিল খ্রিশ্চানিটি। ইংল্যান্ড হওয়ার আগে এটা ছিল ব্রিটেন। তোমাদের হয়তো মাথায় আসতে পারে যে কেন বারবার আমি ব্রিটেন বলছি। ইংল্যান্ড হওয়ার আগে এটাকে ব্রিটেন বলা হতো। তো এই কেলস নামে যে লোকগুলো ছিল তাদেরকে আগে ব্রিটনস বলা হতো। তো তাদের নামের ওপরে ভিত্তি করেই জায়গাটার নাম হয়েছিল ব্রিটেন। এবার রোমান্সরা যখন এই ইংল্যান্ডে বাস করছিল বা ব্রিটেনে বাস করছিল, তখন পিক্টস নামের আবার একটা ট্রাইব খুব ঝামেলা করছিল। এবার এই পিক্টসের হাত থেকে বাঁচার জন্য হ্যাড্রিয়ানস ওয়াল বানিয়েছিল রোমান্সরা। রোমান্সরা যখন এখানে বাস করছিল তখন তারা ল্যাটিন ভাষায় বার্তালাপ করত। তখনকার দিনের ইংলিশ লিটারেচারটা ল্যাটিনেই লেখা হতো, কিন্তু ইংলিশেতে এটা অ্যাংলো স্যাকশন আসার পর থেকেই লেখা হয়। রোমানের তখন যে রাজা ছিল অনোরিয়াস, তখন সে কেলসদেরকে বলেছিল যে দেখো, এখানে তো অনেক ঝামেলা হচ্ছে, তো আমাদেরকে এখন রোমে ফিরে যেতে হবে ব্রিটেন ছেড়ে। তো তোমাদেরকে নিজেদেরকে এখন ডিফেন্ড করার ব্যবস্থা করতে হবে। রোমান্সরা বেসিক্যালি এখান থেকে ছেড়ে গেছিলো, কারণ তখন রোমেতে আবার খুব বেশি অ্যাট্যাক হচ্ছিল। বাট পিক্টস তো লাগাতার হামলা করেই যাচ্ছিল তো কেলসদের ওপরে। কেলসদের এবার নিজেদেরকে বাঁচানোর জন্য তখন ওরা আরও 3টে ট্রাইব, অ্যাঙ্গেলস, স্যাক্সনস আর জিউট, এই 3টে ট্রাইবদেরকে ইনভাইট করলো ওদেরকে ডিফেন্ড করার জন্য। নর্দার্ন জার্মানি আর সাদার্ন স্ক্যান্ডিনেভিয়া থেকে তারা এসছিল এই কেলসদেরকে ডিফেন্ড করার জন্য ব্রিটেনেতে। 5th সেঞ্চুরি এডিতে তাদেরকে ডাকা হয়েছিল, এবং তারপরে দেখা যায় যে অ্যাঙ্গেলস আর স্যাক্সনস এরা আগামী 600 বছরের জন্য এখানেই সেটেল করে গেছিল ব্রিটেনেতে। এটা রাশিয়ার থেকে ট্রাইবটা এসছিল। এখন যে নর্দার্ন জার্মানি আছে সেই ম্যাপটা এখন ভাবলে হবে না, আমাদের আগের ম্যাপটার কথা ভেবে চলতে হবে। অ্যাঙ্গেলস, স্যাক্সনস আর জিউটদের মধ্যে অ্যাঙ্গেলস আর স্যাক্সনসই ছিল সবথেকে পাওয়ারফুল ট্রাইব। জিউটস খুব বেশি দিন টিকতে পারেনি। এরা যেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতো সেটা হলো ওল্ড ইংলিশ, আর তারা এসছিল হলো জার্মানি থেকে। তো ওল্ড ইংলিশটা অনেকটা বেশি জার্মান ল্যাঙ্গুয়েজের সাথে মিলঝুল খায়। এত সব হিস্ট্রি আমরা কোথা থেকে জানতে পারি? সেন্ট বিড নামের একটা হিস্টোরিয়ান ছিল 8th সেঞ্চুরিতে। তিনি লিখেছিলেন একটা বই যেটার নাম ছিল এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল। এখানে তিনি সিকোয়েন্সিয়ালি সব ইতিহাসগুলো লিখে গেছিলেন। তো তিনি এসব লিখেছিলেন যে অ্যাঙ্গেলস ল্যান্ড হয়ে গেছিল ইংল্যান্ড। অ্যাঙ্গেলস যে ট্রাইবটা এসেছিল তাদের নামের ওপরে ভিত্তি করেই ইংল্যান্ডের নাম হয়েছিল। অ্যাঙ্গেলস ল্যান্ড ইজ ইকুয়াল টু ইংল্যান্ড। স্যাক্সনসরা এসেছিল স্যাক্সনি নামের একটা জায়গা থেকে, আর জিউটসরা এসেছিল ডেনমার্ক থেকে। তো এই 3টে ট্রাইব এসেছিল বেসিক্যালি কেলসদেরকে ডিফেন্ড করার জন্য। বাট পরে দেখা যায় যে আস্তে আস্তে ওরা এই কেলসদেরকে বের করে দিল নিজেদের রাজ্য থেকে। তো কেলস যারা ছিল তারা ওয়েলস, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডে গিয়ে আস্তে আস্তে নিজেদের বসবাস শুরু করলো। তো 150 বছর ধরে এইসবই চলছিল যে কেলসরা এদেরকে ইনভাইট করলো, এরা এলো, এরা ওদের ডিফেন্ড করার জন্য এসে ওদেরকে তাড়িয়ে দিল। এইসব 150 বছর ধরে মোটামুটি চলছিল এই এপিসোডসগুলো। এরপর কি হলো? এরপর যারা রয়ে গেল তারা এই ব্রিটেনটাকে 7 ভাগে ভাগ করে দিল। এবার এসবের মধ্যে যেমন সেসেক্স, ওয়েসেক্স, এইসবের মধ্যে জিনিসটাকে ভাগ করে দিল। তো সব থেকে পাওয়ারফুল জায়গা তার মধ্যে হলো ওয়েসেক্স।
এটা ছিল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এরপর আমাদের জানতে হবে তারা লিটারেচারেতে কি মার্ক ফেলেছিলেন। তো জানা যায় যে ওরা লিখতেন না সেরকম কিছু, বেসিক্যালি ওরালি জিনিসটাকে ডিসকাস করতো। তবে পরে তারা লেখা শুরু করে, রোমান মিশনারিদের কাছ থেকে তারা লেখাটা শিখেছিল। রোমান্সরাই তাদেরকে অ্যালফাবেটস দিয়েছিল। তারপর তারা লিখেছিল যখন, যেই লেখাগুলো আমরা জানি, এপিক পোয়েট্রি, সার্মনস অ্যান্ড রিডলস, ক্রনিকলস, তারপরে ট্রান্সলেশন অফ বাইবেল। তো এসবের মধ্যে তাদের 400টা ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে এখনো পর্যন্ত ঠিকঠাক। এসবের মধ্যে সবথেকে পুরনো তাদের কাজ যেটাকে জানা যায় সেটা হলো উইটসিথ। এটা হলো বেসিক্যালি একটা অ্যাংলো স্যাক্সন পোয়েম। ইট ইজ সেড টু বি আ অটোবায়োগ্রাফি অফ এ স্কপ। তবে এটা একটা ম্যানুস্ক্রিপ্টে পাওয়া যায়নি, 2-3টে ম্যানুস্ক্রিপ্ট মিলিয়ে এই কাজটাকে পাওয়া গেছে। একটা গোটা কাজ যেটা পাওয়া গেছে সেটা হলো বেওয়ুলফ। ইট ইজ সেড টু বি দ্য longest and one of the most important poetry of this Anglo-Saxon period. এটার 3182টা লাইন্স আছে। এটা ইংল্যান্ডের ন্যাশনাল এপিক বলেও জানা যায়, কারণ এটা হলো এমন একটা জিনিস যেটা লাস্ট অবধি সার্ভাইভ করে আছে এবং একটা ম্যানুস্ক্রিপ্টেই পাওয়া গেছে পুরো গোটা কাজটাকে। তবে এটার লেখকটাকে সেটা কিন্তু জানা যায়নি। তবে তখনকার দিনের দুটো ইম্পর্টেন্ট পোয়েটের নাম হলো ক্যাডম্যান আর সাইনউলফ। তো তখনকার দিনে হোয়াট এভার দ্য ওয়ার্ক ওয়াজ দেয়ার, লাইক পোয়েট্রি, প্রোজ, রিডলস, যাই কিছু, সেটা 4টে ম্যানুস্ক্রিপ্টসে পাওয়া যায়। এক্সেটার বুক, জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, ভার্সিলি বুক আর নভেল কোডেক্সে। সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হলো এক্সেটার বুকটা। তবে এই ম্যানুস্ক্রিপ্টসেতে যতই পোয়েম পাওয়া গেছে না কেন, মোস্ট অফ দ্য পোয়েটসের নাম কিন্তু জানা যায় না। তবে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো এক্সেটার বুক। এখানে অ্যাংলো স্যাক্সন পোয়েট্রির ব্যাপারে অনেক কিছু জানা যায়। সেকেন্ড যে জুনিয়াস ম্যানুস্ক্রিপ্টটা আছে এটাকে ক্যাডম্যান ম্যানুস্ক্রিপ্টও বলা হয়। এটার মধ্যে অনেক ট্রান্সলেশনস পাওয়া যায় বাইবেলের। তখনকার দিনে ক্রিশ্চিয়ানিটিটা এখানে চলে এসেছিল, তো এখানে ক্রিশ্চিয়ানিটি নিয়ে অনেক কিছু পাওয়া যায় এই বইটাতে। নেক্সট আসে ভার্সিলি বুক। এটাতে পোয়েট্রি, প্রোজ দুটোই পাওয়া যায়। এটাকে বেওয়ুলফ ম্যানুস্ক্রিপ্টও বলা হয় লাস্টেরটাকে। আর এটাতে পোয়েট্রি আর প্রোজ আগেন দুটোই শামিল আছে। আচ্ছা, এবার যে দুটো ইম্পর্টেন্ট পোয়েট, ক্যাডম্যান আর সাইনউলফ, তো ক্যাডম্যানকে তখনকার দিনের খুব ইম্পর্টেন্ট একটা পোয়েট হিসেবে কনসিডার করা হতো। তখনকার দিনের ফার্স্ট পোয়েট হিসেবে ক্যাডম্যানকে জানা হতো, যার কাজ এখনও পর্যন্ত আমরা ম্যানুস্ক্রিপ্টসে পাই। আর সাইনউলফ ছিল অ্যাংলিয়ান একটা পোয়েট। আর একজন ছিল একটা বিশপ, যার কাজ সেভাবে সার্ভাইভ করেনি। তারপরে যে আসেন তিনি হলো সেই হিস্টোরিয়ানটা সেন্ট বিড। তিনি ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখেছিলেন কিভাবে এই অ্যাঙ্গেল স্যাক্সনস আর জিউসরা এসেছিল, কিভাবে ওরা সেটেল করে গেছিল, ইচ অ্যান্ড এভরিথিং। আর লাস্ট হলো অ্যালফ্রেড দ্য গ্রেট। অ্যালফ্রেড দ্য গ্রেট সে ছিলেন একজন রাজা, বাট তাকে বেসিক্যালি জানা যেত তার নলেজের জন্য। তিনি ওয়ার্স অনেক জিতেছিলেন বেসড অন হিজ নলেজ। তিনি স্কলার্সদেরকেও অনেক বেশি পছন্দ করতেন। ওনার কোর্টেতে অনেক স্কলার্সকে উনি ডাকতেন। লিটারেচারে ওনার অনেক বেশি কন্ট্রিবিউশন পাওয়া যায়। অ্যালফ্রেড দ্য গ্রেট ওয়ান্টেড টু রিস্টোর দ্য ইংলিশ কালচার। তখনকার দিনের স্টুডেন্টসদেরকে উনি ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াতে বলেছিলেন। উনি অনেক ট্রান্সলেশনস করেছিলেন ল্যাটিন থেকে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আর ওল্ড ইংলিশ যে ক্রনিকলসগুলো তখনকার থেকেই লেখা শুরু হয়েছিল। তো এই অ্যাংলো স্যাক্সন পোয়েট্রির মেন আসপেক্টসগুলো কী ছিল, যে তারা হিরোইক পোয়েম লিখত। কারণ বেসিক্যালি তাদের পাস্টটাই এরকম ছিল, ওরা যুদ্ধ করে আসতো, তো সেই সবের উপরে ভিত্তি করেই ওরা এরকম হিরোইক পোয়েমস লিখতেন। তো বেওয়ুলফ উই ক্যান কনসিডার ইট টু বি আ প্রাইম এক্সাম্পল অফ ইট। দ্য ব্যাটল অফ মলডনটাও খুব ইম্পর্টেন্ট একটা পোয়েম তখনকার দিনের। দিস ইজ অলসো ভেরি ফাইনেস্ট ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য ওল্ড ইংলিশ লিটারেচার, কিন্তু এটার ফার্স্ট আর লাস্ট যে ম্যানুস্ক্রিপ্টটা সেটা পাওয়া যায় না। তখনকার দিনে উইজডম পোয়েট্রিও লেখা হতো, যেমন দ্য রুইন, দ্য ওয়ান্ডারার, দ্য সিফেরার, দ্য ওয়াইফস ল্যামেন্ট, দ্য হাজব্যান্ডস মেসেজ। অ্যালফ্রেড দ্য গ্রেটও অনেক উইজডম পোয়েট লিখেছিলেন। উনি ক্লাসিক্যাল পোয়েট্রিটাকে খুব বেশি ফলো করতেন। উনি অনেক রিডলসও লিখতেন, যেটা এক্সেটার বুকে পাওয়া গেছিল। অলমোস্ট 94 রিডলস পাওয়া গেছিল। এক্সেটার বুকেতে কিছু রিলিজিয়াস পোয়েট্রিও পাওয়া গেছে। এটা বেসিক্যালি একটা সিরিজ, যেটার নাম দেওয়া হয়েছে ক্রাইস্ট ফার্স্ট, ক্রাইস্ট সেকেন্ড অ্যান্ড ক্রাইস্ট থার্ড। ওল্ড ইংলিশ লিটারেচারের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল
পোয়েম হিসেবে কনসিডার করা হয় দ্য ড্রিম অফ দ্য রুডকে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট সার্ভাইভিং ইংলিশ পোয়েম দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ এ ভিশন অর এ ড্রিম ইউ ক্যান সে। রিলিজিয়াস বইয়ের মধ্যে আর একটা ইম্পর্ট্যান্ট এবং খুব বড় একটা পোয়েম যেটা পাওয়া যায় সেটার নাম হলো ক্রাইস্ট অ্যান্ড স্যাট, একটা আনটাইটেলড রিলিজিয়াস পোয়েম। তখনকার দিনের যে পোয়েট্রিগুলো ছিল সেখানে রাইমিংয়ের থেকে বেশি অ্যালিটারেশন, সিমিলি, মেটাফর এসবের বেশি ব্যবহার করতেন। রাইমিং ওয়ার্ডসগুলোকে কমই ইউজ করতেন, তাই এই ল্যাঙ্গুয়েজগুলোকে পড়া একটু টাফ তো অবশ্যই হয়। তখনকার দিনে প্রোজও লেখা হতো, যেটা বেসিক্যালি ক্রিশ্চিয়ানিটি নিয়েই বেশি ইনভলভ ছিল। 9th সেঞ্চুরি এডি তখন থেকে বেসিক্যালি লেখাটা শুরু হয়েছিল, আর ক্রিশ্চিয়ানিটি নিয়ে বেসিক্যালি ডিল করতো এই জিনিসগুলো, এই প্রোজগুলো। ট্রান্সলেশন অফ দ্য বাইবেলস এইসব জিনিসগুলো বেশি পাওয়া যেত। এই হলো অ্যাংলো স্যাকশন দিয়ে নিয়ে সব বিস্তারিত ঘটনা। এবার আমাদেরকে জানতে হবে এই অ্যাংলো স্যাকশনসদের ডিফিটটা কবে হলো, বা অ্যাংলো স্যাকশন কবে নিজেদের রাজত্ব ছাড়লো। 1066 এডিতে 7,000 নরমান সোলজার্সের একটা গ্রুপ ইংল্যান্ডে এসেছিল সি ভয়েজ করে। আর এই 7,000 সোলজার্সদের যে রাজা ছিল তার নাম ছিল উইলিয়াম ফার্স্ট। তার কাছে 700 জাহাজও ছিল, along with 7,000 soldiers. হারোল্ড গডউইনসন ছিল তখন অ্যাংলো স্যাকশনসদের রাজা। তো উইলিয়াম দ্য ফার্স্টের সাথে হ্যারোল্ডের ব্যাটেল অফ হ্যাস্টিংস, যেটা আমরা জানি ব্যাটেল অফ হ্যাস্টিংস, সেটা ফাইটটা হয়েছিল। তো এই যুদ্ধেতে হ্যারোল্ড গডউইনসনের মৃত্যু হয়ে যায় উইলিয়াম দ্য ফার্স্টের সাথে যুদ্ধ করতে গিয়ে ব্যাটেল অফ হ্যাস্টিংসে। আর এনার মৃত্যুর পরেই অ্যাংলো স্যাক্সনসদের যে রাজত্বটা হয়েছিল ইংল্যান্ডে সেটাও শেষের দিকে চলে আসে। তো এরপর উইলিয়াম ইংল্যান্ডে কঙ্কর করে, তো তাকে উইলিয়াম দ্য কঙ্কারার বলা হতো। তো এরপর আসে অ্যাংলো নর্মান পিরিয়ড ইংল্যান্ডেতে। এই নর্মাল লোক যারা ছিল তারা অনেকটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। তো এবার এদের সাথে ওল্ড ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা তখন প্রচলিত ছিল তার সাথে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও ঢুকতে শুরু করলো। তো এবার আস্তে আস্তে দেখা গেল যে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর এই নর্মাল ল্যাঙ্গুয়েজ আসাতে অনেকটা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজেতে একটা ডিফারেন্স ক্রিয়েট হতে শুরু করলো। ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ জার্মান ভাষার সাথে অনেকটা বেশি সামঞ্জস্য ছিল। তো এবার এই নরমানরা আসার পরে উইলিয়াম দ্য ফার্স্ট ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজকে স্কুলে পড়াতে বারণ করে দিল। স্টুডেন্টসদেরকে অ্যালফ্রেড যেমন পড়াতে চেয়েছিল ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবার এই উইলিয়াম এসে সেটা বন্ধ করে দিতে চাইল। তো এটা একটা কারণ ছিল যে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বেশি প্রচলিত হতে পারল না। তাছাড়া ওই অ্যাঙ্গেল স্যাকশনস জিউট ওরা যেমন অনেক বেশি ওরালি জিনিসগুলোকে ছড়াতো, তো ওরা বেশি তো ম্যানুস্ক্রিপ্টস লেখেও নি, তো সেই জন্য আরও বেশি প্রচলনটা বন্ধ হতে লাগলো। ওরা রিটেন ফর্মটা খুব কমই করে ফেলেছিল। তবে অ্যাংলো স্যাকশনসদের ওপরে কিন্তু সবার আগে কিন্তু উইলিয়ামই কিন্তু ওয়ারটা ডিক্লেয়ার করেনি। তার আগে কিন্তু অলরেডি ডেনস আর ভাইকিংসরা কিন্তু অলরেডি অ্যাংলো স্যাকশনদের সাথে যুদ্ধ অলরেডি হয়ে গেছিলো। তার জন্য কিছুটা অ্যাংলো স্যাকশনরা কিন্তু উইক হয়েই ছিল। তো তারপরে উইলিয়াম এসে যখন যুদ্ধ করলো তো সেই হামলাটা আর ওরা সামলাতে পারেনি, তার জন্যই কিছুটা ডিফিট হয়েছে তাদের। ইট ক্যান অলসো বি কনসিডার এজ এ কজ। তখন ভাইকিংস আর ডেন্সদের কাছেও তখন জিতে গেছিলো অ্যাংলো স্যাকশন, বাট অনেকটা বেশি উইক হয়ে গেছিলো। তো ভাইকিংস যারা ছিল তারা কিন্তু সেটেল করতে চায়নি ইংল্যান্ড। ওরা বেসিক্যালি লুটেরা টাইপের ছিল, যে মারবে তারপর জিনিসপত্র লুট করে চলে যাবে। ভাইকিংসেরও কিন্তু তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজেতে অনেক বেশি কন্ট্রিবিউশন আছে। তবে এটা কিন্তু না যে নরমান কনকোয়েস্টের পরে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ একদম মুছে গেছিল। জানা যায় যে 14th সেঞ্চুরি অবধি কিন্তু এদের কাজগুলোকে অবশ্যই পড়া হতো ইনফ্যাক্ট। আর পরে এইসব ওদের কাজগুলোকে এক জায়গায় জড়ো করে রিলিজিয়াস প্লেসেতে রেখে দেওয়া হতো, আর তারপরে এইসব কাজগুলো স্কলার্সরা হাতে পেয়েছিল। 17th সেঞ্চুরিতে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিকশনারিও বানানো হয়েছিল, কারণ সবারই একটা জানার উৎসুকতা ছিল রিগার্ডিং দিস ওল্ড ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তার 19th সেঞ্চুরিতে যে আমাদের রাইটার্সরা ছিল তারাও কিন্তু অনেকটা গবেষণা করতে চেয়েছিল রিগার্ডিং দিস ওল্ড ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো আমরা দেখতে পাই যে অনেকটা কিন্তু কন্ট্রিবিউশন আছে ওল্ড ইংলিশের আমাদের মডার্ন ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজেতে। মডার্ন ইংলিশ অনেক রাইটার্সরা অনেক ট্রান্সলেশনসও করেছে ওল্ড ইংলিশের, যেমন অ্যালফ্রেড লর্ড টেনিসন
ব্যাটেল অফ ব্রোনেনবার্গকে ট্রান্সলেট করেছিল। তারপর উইলিয়াম মরিস বেউল্টটাকে ট্রান্সলেট করেছিল। তো এই ছিল একটা ডিটেল ভার্সন অফ অ্যাংলো স্যাকশনস। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওসগুলো, তাহলে আমাকে সাপোর্ট করবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।